নমস্কার, আপনাদের সঙ্গে আমি অমৃতা। আজ একটা নৃশংস ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলার ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। সেই ঘটনার পেছনে লুকিয়ে থাকা সেই অন্ধকার জগতের উপর থেকে একটার পর একটা পর্দা সরানো, একটা ভয়ঙ্কর নৃশংস সন্ত্রাসবাদী যে হামলায় 160 জন নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে ভারতীয়রা ছিলেন আমেরিকার মানুষ, ব্রিটিশ, এমনকি আরো নানান দেশের বহু মানুষের, বহু নাগরিকের মৃত্যু হয়েছে। আর ঠিক সেই হামলার পর এক ব্যক্তি বুক চিতিয়ে বলেছিল যাদের সাথে এটা হয়েছে এটা তাদের প্রাণ। এমন ঘটনার জন্য সে নিজে একটা পদক অর্থাৎ মেডেল দাবি করেছিল, সেলিব্রেট করেছিল এইভাবে 160 জনের মৃত্যু। তাহাউর রানা পাকিস্তানে জন্মগ্রহণ, বেড়ে ওঠা, তারপর কানাডার নাগরিকত্ব গ্রহণ করে। ইতিমধ্যেই তাকে আমেরিকা থেকে ভারতে নিয়ে এসেছে এনআইএ। একদিকে ছিল তার ছোটবেলাকার বন্ধু ডেভিড হেডলি কোলম্যান, যে একটা সময় মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিল, তবে পরবর্তী ক্ষেত্রে সন্ত্রাসবাদী হামলার সঙ্গে নিজের নাম জড়িয়ে ফেলে। আর এই ডেভিড হেডলি 8 বার এসেছিল মুম্বাই হামলা, অর্থাৎ 26/11 মুম্বাই হামলার আগে এই গোটা ভারতের নানান জায়গার রেইড ঘুরে ঘুরে দেখতে, নানান তথ্য সংগ্রহ। আর এই সব কিছুতে সাহায্য করেছিল তাকে রানা। তার কারণ অফিসিয়ালি ভাবে রানা একটি ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত, তার ট্রাভেল এজেন্সি রয়েছে, ইমিগ্রেশনের কাজ করে। সে খুব সহজেই তার সেই বন্ধু, পরম বন্ধু ডেভিড হেডলি কোলম্যানকে ভারতে যে ভারত সফরের নানান সুযোগ এফবিআই এর কাছে একটি কথোপকথন রেকর্ড হয়। তাদের হাতে কথোপকথন, যেখানে রানা এবং হেডলির মধ্যে কথা হচ্ছে। রানা বলছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য তার একটা পদক, একটা মেডেল ছিল, তাই নয়। সে বলেছে 26/11 মুম্বাই হামলার ঘটনায় যে 9 জন লস্করের জঙ্গির মৃত্যু হয়েছে, পাকিস্তান সরকারের কাছে সে দাবি করছে যে তাদের জন্য, ভেবে দেখুন, সেই নৃশংস সন্ত্রাসবাদীদের জন্য রানা দাবি করছে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক যে স্বীকৃতি সেটা যাতে তারা পায়। মানুষ কতটা নৃশংস, কতটা ভয়ঙ্কর হলে এইভাবে যারা হত্যালীলা চালিয়েছে, বিনা দোষে এতগুলো মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, তাদের জন্য সে চাইছে সর্বোচ্চ স্বীকৃতি। আর নিজের জন্য কি চাইছে? নিজের জন্য চাইছে মেডেল। নিশ্চয়ই কথাগুলো শোনার পর আপনাদের মাথায়ও এই কথাটা নিশ্চয়ই আসছে না, যে একটা মানুষ এতটা হিংস্র, এতটা নির্মম কি করে হতে পারে, যেভাবে বিনা দোষে এই মানুষগুলোর মৃত্যুর ফলে ফেলে দেয়, নৃশংসভাবে তাদের মৃত্যু হলো। তাদের জন্য, যারা তাদের মেরেছে তাদের জন্য সে স্বীকৃতি চাইছে, নিজের জন্য মেডেল চাইছে। এবং হেডলি তাকে জানায় যে পাকিস্তান সরকারকে কিন্তু ইতিমধ্যেই পুরো বিষয়টা জানিয়েছে হেডলি, যে রানার জন্য সুকথা অর্থাৎ প্রশংসা কিন্তু সে কুড়িয়েছে। এই কথা শুনে কিন্তু রানা খুশি হয়েছে। আজকের এই প্রতিবেদন মুম্বাই হামলা 26/11 সেই অপরাধ জগতের যে অন্ধকারময় দিক, তার উপর থেকে পর্দা পড়বে। ছোটবেলায় স্কুলে হামলা, প্রিয় বন্ধুর মৃত্যু, এই সবকিছুই কি ছিল এই হামলার পেছনের মূল ইন্ধন? আসুন এবার সবার আগে জেনে নিন এই তাহাউর রানা আসলে ব্যক্তিটা কে। তাহাউর হোসেন রানা 50 বছর বয়সী এক ব্যক্তি, বেড়ে ওঠা, জন্ম পাকিস্তান। মেডিকেল পরীক্ষায় পাশ করে ডাক্তার, তাই নয়, এই ডাক্তার হওয়ার পর তিনি বেছে নেন পাকিস্তান আর্মির যে মেডিকেল টিম রয়েছে সেখানে তিনি জায়গা করে নেন। তার বিবাহিত জীবনও দিকে যদি আমরা নজর রাখি তাহলে বোঝা যায় স্ত্রীও একজন ডাক্তার ছিলেন, দুজনেই ডাক্তারি পেশার সঙ্গে যুক্ত ছিল। তারপর তারা কানাডায় 2001 সালে কানাডার নাগরিকত্ব করে। 2009 সালে গ্রেপ্তার হয় রানা, এবং ঠিক ওই গ্রেপ্তারের আগে সে বসবাস করতো শিকাগোতে। চিকিৎসা পেশার সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি আরো বেশ কিছু ব্যবসা তার ছিল, ট্রাভেল এজেন্সি ছিল, ইমিগ্রেশনের কাজ ছিল তার। এবং ছোট্টবেলাকার বন্ধু ডেভিড হেডলি কোলম্যানকে সে এই
26/11 মুম্বাই হামলার ঠিক আগে বলে যে একটা শাখা খোলার জন্য ইমিগ্রেশনের ট্রাভেল এজেন্সির জন্য সে সাহায্য চেয়েছিল ডেভিড হেডলি কোলম্যানকে, যাতে মুম্বাইতেও তার একটা ব্রাঞ্চ করতে পারে নিজের ব্যবসা। তবে মনে করা হচ্ছে এই ব্রাঞ্চ খোলার পেছনে, শাখা খোলার পেছনে মূল উদ্দেশ্য ছিল 26/11 হামলার আগে থেকে রেকি ছক বসে থাকে। ডেভিড হেডলি কোলম্যান স্পষ্টত তাকে গ্রেফতারের পর সে স্বীকার করে যে লস্করে তৈবার সে একজন মেম্বার এবং আইএসআই, যেটা পাকিস্তানের গোয়েন্দা বিভাগ, তার সঙ্গে যুক্ত। তাহল হোসেন রানা তার পরম বন্ধু, ছোটবেলাকার বন্ধু হেডলিকে বলে যে এই পুরো মুম্বাই হামলার সঙ্গে যে যুক্ত, অর্থাৎ যে মাস্টার মাইন্ড, সেই লস্করের সেই মেম্বারকে কিন্তু টপ ক্লাস একটা অ্যাওয়ার্ড দেওয়া উচিত, একটা স্বীকৃতি দেওয়া উচিত। আর হেডলি যখন রানাকে বলে যে ইতিমধ্যেই কিন্তু এই বিষয়টা, এই প্রশংসার বিষয়টা কিন্তু জানানো হয়ে গিয়েছে, প্রশংসা করা হয়েছে, তখন কিন্তু খুব খুশি হয়েছিল রানা। এই কথাগুলো যখন আপনাদের সঙ্গে আলোচনা করছি বা আপনাদের সামনে নিয়ে আসার আগে যখন নিজেও এই বিষয়গুলো জানছি, প্রিপেয়ার করছি, তখন খুব ভাবতে অবাক লাগছে যে আমিও মানুষ, রানাও মানুষ, তফাৎটা ঠিক কোথায়? শিরদাঁড়ার তফাৎ তো রয়েছে, সেটা একটা আলাদা বিষয়, কিন্তু কিভাবে একটা মানুষ এতটা নৃশংস হতে পারে, কিভাবে একজন মানুষ এতটা হিংস্র হতে পারে যে অন্যের রক্ত, অন্যের মৃত্যু নিয়ে সে সেলিব্রেট করতে পারে। এই যে মৃত্যুর ঘটনাটা ঘটেছিল 160 জনে, তারপর রানা সেলিব্রেট করেছিল, উদযাপন করেছিল। আমরা যখন রাস্তাঘাটে চলি, যাই, নানান সময় অনেক জীবজন্তুকে অবস্থায় দেখি, তখনই গাটা তেমন কতটা মনের দিক থেকে একটা মানুষ নিজ হতে পারে, মানসিকভাবে কতটা সে বিকারগ্রস্ত হতে পারে যে এই ধরনের ঘটনা ঘটার পর সে বলেছিল যে যা ঘটেছে ভারতীয়দের সঙ্গে সেটা তাদের প্রাপ্য। হেডলি রানাকে বলে, দুজনের মধ্যে এই বিষয় নিয়ে যখন আলোচনা হচ্ছে, এফবিআই একটি কথোপকথন সেটা রেকর্ড করেছিল, যেখানে রানা হেডলিকে বলেছিল যে 9 জন লস্করে তৈবার সেই জঙ্গি যাদের মৃত্যু হয়েছে তাদের যাতে একটা সব থেকে বড় স্বীকৃতি দেওয়া হয় পাকিস্তান সরকারের থেকে, সেনা বিভাগের সব থেকে বড় যে স্বীকৃতি, সেটা যেন এই 9 জন নৃশংস এবং এই সন্ত্রাসবাদীরা পায়। তখন হেডলি বলে যে 1971 সালে স্কুলে হামলার যে ঘটনা, আজকে ভারতীয়দের উপরে এই ঘটনা ঘটার পর ভারতীয়রা এবং তাদের ফিলিংস এক হয়ে গেল। তখন রানা বলে যে তাদের ভারতীয়দের এটাই প্রাপ্য। মুম্বাই হামলার আগে ডেভিড হেডলি কোলম্যান টোটাল 8 বার ভারতে এসেছিল নানান জায়গায় রেকি করার জন্য। আর এই যে বারবার করে সে ভারতবর্ষে আসছে, ভারতে আসছে, এখানে অনেকটা সাহায্য করেছিল তাকে রানা, তার ট্রাভেল এজেন্সি, তার ইমিগ্রেশন পাইয়ে দিতে, সবকিছুতে ভারত সফরটাকে খুব স্মুথ, খুব ইজি করে দিয়েছিল রানা। এবং এই 8 বার ভারত সফরে কতবার কথোপকথন হয়েছে দুজনের মধ্যে টেলিফোনিক আন্দাজ করতে পারেন? আপনার বাড়িতে খুব প্রিয় মানুষ, খুব কাছের বন্ধুর সাথে আবার ফোন করবেন, একবার, দুবার, তিনবার, প্রত্যেকবারের যে খতিয়ান উঠেছে তা খুব অবাক করা। তাদের প্ল্যানিংটা এত বড় মাপের ছিল, তাদের এই ঘটনা ঘটানোর আগে তারা একটা কোনো ছোট ভুলও করতে চায়নি, যাতে কোনো রকম ত্রুট না থাকে তাদের প্ল্যানিং এ। তাদের এই রেকির ঘটনা, রেকি করার সময় থেকে একদম যেদিন হামলা হবে এক্সিকিউট করার দিনে কোনো রকম যাতে কোনো ভুল চুক না থাকে, ঠিক সেই জন্য কিন্তু এই 8 বার কিন্তু এই ভারতে এসেছিল ডেভিড হেডলি কোলম্যান। এবং প্রথমবার যখন রানার সঙ্গে হেডলি ভারতে এসে যোগাযোগ করছিল 32 বার ফোনে কথা বলেছিল, 32 বার। দ্বিতীয়বার 23 বার, তৃতীয়বার 40 বার, পঞ্চমবার 37 বার, ষষ্ঠবার 33 বার, আর অষ্টমবার মানে ফাইনাল যেবার সে রেকি করলো 66 বার, 66 টাইমস সে ফোনে কথা বলেছিল। এবং পাকিস্তানের সঙ্গে বেশ কয়েকজনের সঙ্গে, শুধু যে হেডলি রানার সঙ্গেই এই 8 বার ভারতে এসে রেকি করার সময় কথা বলেছিল তা না, যেটা পাকিস্তানেরও বেশ কিছু ব্যক্তির সঙ্গে সরাসরি সে যোগাযোগ করেছিল। কারণ এত বড় একটা ঘটনা ঘটাতে গেলে, অনেক কিছু এক্সিকিউট করতে গেলে, প্রপারলি এক্সিকিউট করতে গেলে যা যা দরকার সব তারা করছে।
এই যে হেডলি এবং রানা, এই দুজনের কিন্তু বড় সড় ছক ছিল। কি ছক ছিল? হেডলির মূলত ছক ছিল যে শুধু মুম্বাই নয়, মুম্বাইয়ের পাশাপাশি ভারতের অন্যান্য যে গুরুত্বপূর্ণ শহর রয়েছে, যেখানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় বহু মানুষের আনাগোনা, সেই সব জায়গাতেও সে হামলা চালাবে। এবং ঠিক সেই কারণে কিন্তু 8 বার সে ভারতবর্ষে আসে এবং ভারতে এসে শুধু মুম্বাই নয়, নানান জায়গায় সে রেকি করে। এবং হেডলি জানায় পাকিস্তানের বহু মানুষকে, পাকিস্তানিদের জানায় যে তাকে এই ভারত সফরে সাহায্য করছে রানার ট্রাভেল এজেন্সি, ইমিগ্রেশন পেতে সাহায্য করছে। এবং তিনি এটাও বলেন যে রানার যে ইমিগ্রেশন অফিসটি রয়েছে, যেটা শাখা মুম্বাইতে খোলা হয়েছে, সেটাকে ঢাল বানিয়ে কিন্তু সে খুব ইজিলি এই মুভমেন্টগুলো করতে পারছে। এমনকি হেডলি বহু পাকিস্তানিদের ভারতের ভিসাও দেখিয়েছিল। এবং 2009 সালে রানা হেডলিকে একটা 5 বছরের ভারতবর্ষের জন্য ভিসা পাইয়ে দিয়েছিল। একটা ভিসা পেতে যেখানে সাধারণ মানুষকে কালঘাম ছোটাতে হবে, সেখানে এই ধরনের সন্ত্রাসবাদীরা নৃশংস হত্যালীলা চালানোর ঠিক আগে এইভাবে প্ল্যানিং গুলো করে। একে অপরের সঙ্গে যোগাযোগ রাখা, কার সঙ্গে কতটা বন্ধুত্ব করলে বা কতটা রিলেশনটাকে রাখলে খুব ইজিলি পুরো বিষয়টাকে তারা এগোতে পারবে, সেই বিষয়গুলোকে কিন্তু হেডলি এবং রানা করেছিল। মাথাগুলো শার্প এবং সেই শার্প মাথাটাকে ভালো কাজে ব্যবহার না করে কিভাবে মানুষের বিরুদ্ধে, মূলত ভারতের মানুষের বিরুদ্ধে, মানব জাতির বিরুদ্ধে তারা কাজ করবে, সেই দিকে কিন্তু তাদের মাথাটাকে তারা ব্যবহার করছে। এই রানা এবং এই হেডলি, এই দুজনের সঙ্গে আইএসআই যে যোগাযোগ, সেই বিষয়টা এবার করে দিচ্ছে। পাকিস্তানি আইএসআই তারা হেডলি এবং রানাকে বলে তারা ইমিগ্রেশনের ব্যবসা রয়েছে তাদের, এবং হেডলি ভারত ভ্রমণে এসেছে। এই বিষয় দুটোকে সামনে রেখে আসল উদ্দেশ্যটাকে গোপন করে যেন ভারতের নানান জায়গা, মূলত মুম্বাই দিয়ে তারা তাদের এই রেকির প্রসেসটা শুরু করেছে। এবং রানার যে ইমিগ্রেশনের একটা অফিস, সেই অফিসের জায়গা খোঁজা, অফিস তৈরি করা, এই বিষয়গুলোকে সবসময় একটা ঢাল হিসেবে রেখে ইউজ করবো হেডলি। এবং 2006 সালের সেপ্টেম্বর মাসে ভারতে এসেছিল এবং এইভাবে মুম্বাইতে সে রানার হয়ে একটা নতুন ব্রাঞ্চ খুলতে চাইছে ইমিগ্রেশনের অফিসের। সেই জন্য জায়গা দেখা, মানুষের সঙ্গে কথা বলা, এবং স্বাভাবিকভাবে মানুষও মনে করলো আশেপাশের যে একটা নতুন অফিস খুলতে চাইছে ইমিগ্রেশনের মানুষটা, এরকম কারণ সন্দেহ যাতে না হয়, একদম সাধারণ মানুষ যেভাবে জায়গা দেখে পছন্দ করে সেইগুলো করলো। এবং এই সময়তেই কিন্তু হেডলি কি করেছিল, তাজমহল প্যালেসের বেশ কয়েকটা ছবি তুলেছিল এবং গুরুত্বপূর্ণ মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সেই ছবি এবং ভিডিও কালেক্ট করতে শুরু করে। 2006 সেপ্টেম্বরের পর আবার 2007 ফেব্রুয়ারি ফের হেডলি আসে মুম্বাইতে, আরো বেশ কিছু ভিডিও তোলে এবং এই ভিডিওগুলো নিয়ে গিয়ে কিন্তু পাকিস্তানের সেই লস্করে তৈবাদের সেই জঙ্গিদের হাতে সে তুলে দিত, যাতে তারা ভালো করে ছবিগুলো দেখে বুঝে যেতে পারে কোন রাস্তা দিয়ে বেরোতে হবে, কোন বিল্ডিং কোথায় অবস্থিত, সেখানে কত মানুষ রয়েছে, কোন গেট কোথায় রয়েছে, এই সব কিছু রেকি করে এগুলি নিয়ে যেত ভিডিও করে। এবং এই প্রত্যেকটা মুহূর্তের আপডেট কিন্তু সে রানা। 2008 সালে হেডলি লাহোর হয়ে দুবাই হয়ে মুম্বাই আসে এবং এই মুম্বাই সফরটাই তার ছিল 8বার ভারতে আসার সেই সফর। কারণ এবার মোটামুটি তাদের যা যা ইনফরমেশন দরকার ছিল এবং যে ছকটা সেই ঘটনা ঘটানো, সেই 26/11 কালো দিনটা ঘটানোর জন্য তাদের যা যা ইনফরমেশন দরকার ছিল, যা যা প্ল্যানিং এর দরকার ছিল, সেই সবকিছু ওরা এই 8বারে এসে কমপ্লিট করে দিয়েছে। এখানে 2008 সালে যখন শেষবারের জন্য হেডলি এসেছিল এখানে, অর্থাৎ মুম্বাই, তখন সে অফিসের যে মালিক ছিল তাকে বলে যে 15 দিনের জন্য যেন মেয়াদটা বাড়িয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে মালিক ভেবেছিল 15 দিন বলছে বাড়িয়ে দিই, কিন্তু এই সময়টা বাড়িয়ে দেওয়ার পেছনে কিন্তু একটা বড় বিষয় ছিল। আসলে এটা প্রি প্ল্যান ছিল, এই 15 দিনের সময়টা বা মেয়াদ বৃদ্ধিটা প্রি প্ল্যান ছিল। কারণ ঠিক 2008 সালের নভেম্বর মাসে লস্করে তৈবার যে অন্যতম সদস্য সাজেদ মাজেদ এবং তার সঙ্গে সঙ্গে মেজর ইকবাল, তাদের একটা বৈঠকের ব্যাপার ছিল এবং তাদের সঙ্গে যে বৈঠকের ব্যাপার ছিল সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু এই 15 দিনের মেয়াদটা বাড়াতে বলা হয়েছিল। আসলে রানার সঙ্গে খুব সহজে যোগাযোগ করতে পেরেছে লস্করে তৈবার এই সাজেদ মাজেদ, ইকবাল,
কিন্তু কোনোভাবেই তারা রানার সঙ্গে যোগাযোগ করতে পারলেও তারা হেডলির সঙ্গে যোগাযোগ করতে পারছিল না, এমনকি ইমেল করেও তারা যোগাযোগ করতে পারেনি। সেই কারণে 15 দিনের মেয়াদটা বাড়াতে বলা হয়েছিল। এবং ঠিক এই ছক এক্সিকিউট করার আগে, সন্ত্রাসবাদী হামলাটা এক্সিকিউট করার আগে, রানা তার স্ত্রীকে নিয়ে তাজমহল প্যালেসে আসে, বেশ কিছুদিন সেখানে থাকে, যাতে খুব সহজে আরো ভেতর থেকে পুরো বিষয়টা সে দেখতে পায়, কোন রুম কোথায় রয়েছে, কোথায় লবি রয়েছে, কোন দিক দিয়ে ব্যাক সাইড ডোর রয়েছে, সবকিছু যাতে সে জানতে পারে সেই জন্য। এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানেও হামলা চালানো হয়েছিল 26 জানুয়ারি। এইরকম একজন মানুষ যে এতটা নৃশংস, যে মানুষের মৃত্যুর ছক কষতে পারে, সেই মানুষ নাকি আবার চিকিৎসক, সেই মানুষ নাকি আবার ডাক্তার। তার কারণ ডাক্তারকে ভগবান বলা হয়, ডাক্তার নতুন জীবনের জন্ম দেয়। এবং সেই ডাক্তার এইরকম একটা নোবেল প্রফেশনের সঙ্গে যুক্ত রানা বিরুদ্ধে কি কি অভিযোগ থাকতে পারে? তার বিরুদ্ধে মোট যে অভিযোগগুলো রয়েছে, একটা রয়েছে আমেরিকার নাগরিকদের হত্যা করার জন্য, হেডলিকে সে নানানভাবে সাহায্য করেছিল, একটা শিল্ড তৈরি করেছিল সেটার জন্য, আইএসআই এর সঙ্গে যুক্ত থাকার জন্য, ইকবালের সঙ্গে যুক্ত থাকার জন্য, এবং তার পাশাপাশি ডেনমার্কের একটি পত্রিকার উপর হামলার ঘটনা সে দোষারোপ করেছে। তবে অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমেরিকার আদালত কিন্তু মুম্বাই হামলার সঙ্গে সরাসরি যুক্ত থাকার যে বিষয়টা, সেখান থেকে তাকে নিস্তার দেয়। যদিও এই 160 জনের যে মৃত্যু হয়েছিল মুম্বাই হামলাতে, সেখানে কিন্তু বেশ কয়েকজন আমেরিকার নাগরিকও ছিলেন। এবার স্বাভাবিকভাবে প্রশ্ন, কিভাবে তাদের গ্রেফতার করা সম্ভব হলো? হেডলি এবং রানা দুজনকেই যৌথভাবে গ্রেফতার করা ছিল 2009 সালে। ডেনমার্কের একটি পত্রিকা ইয়েল্যান্ড পোস্টেনের ওপর হামলার জন্য এই পত্রিকার অফিসে হামলা হয়। এই পত্রিকাটি হযরত মুহাম্মদের একটি কার্টুন ছেপেছিল, সেই কারণে তারা হামলা করছে। শুধু এরাই নয়, আরো 4 জনকেও গ্রেফতার করা সম্ভব হয়েছিল। যদিও আমেরিকার আদালত এদের নানান দোষে দোষী সাব্যস্ত করেছিল, লস্করে তৈবাকে হেল্প করার জন্য তাদের সদস্য হিসেবে চিহ্নিত করেছিল তারা, কিন্তু ভারতের এই 26/11 হামলার জন্য কিন্তু রানাকে সরাসরি দোষী সাব্যস্ত তারা করেনি, নিস্তার দেয়। তবে অবশেষে ভারতের কথায় তাকে কিন্তু আবারও গ্রেফতার করা হয়। মুম্বাই হামলার অন্যতম অংশগ্রহণকারী এবং মুম্বাই হামলার যে ঘটনাটা ঘটেছিল তার পেছনে সর্বভাবে সব রকম ভাবে সাহায্যকারী হিসেবে এই রানাকে কিন্তু আমেরিকাতে আবার গ্রেফতার করা হয়, এবং এনআইএ এর সাহায্যে ইতিমধ্যে রানাকে ভারতে আনা সম্ভব হয়েছে। এই ধরনের নৃশংস মানুষের বিষয়ে যখন আমরা কথা বলি, আলোচনা করি, তখন খুব অবাক লাগে। তার কারণ এই মানুষগুলো আপনার আমার চারপাশেই রয়েছে, আপনার আমার চারপাশেই তারা ছিল। ধরুন, যখন হেডলি বারংবার মুম্বাইতে এসেছে, হেডলি যখন বারংবার মুম্বাইতে এসেছে, ভারতের নানান জায়গাতে রেকি করেছে, সে আপনার আমার মতনই এই লোকাল ট্রান্সপোর্টে গেছে, কোনো ক্যাফেটেরিয়াতে বসে খেয়েছে, কত মানুষ তাকে দেখেছে, কত মানুষ তাকে তাকিয়েছে, কিন্তু কেউ ভাবতে পারেনি যার মাত্র কয়েক মাস পর কিন্তু তারা এই ধরনের ঘটনা। আজকের প্রতিবেদনটা আপনাদের কেমন লাগলো আমাদের নিশ্চিতভাবে জানান, আর আমাদের ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।